ছাত্র জনতার আন্দোলনে দৃষ্টি হারিয়েছে ৫ শতাধিক মানুষ, ৯০% শিক্ষার্থী। ঢাকার ২ সিটি কর্পোরেশনে কাটেনি অচলাবস্থা, নানা ভোগান্তিতে নগরবাসী। আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা, মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর চাপ সৃষ্টির পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদে, আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে দৃষ্টি হারিয়েছে ৫ শতাধিক মানুষ। এর মধ্যে ৯০% ছাত্র, যাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এছাড়া রয়েছে শ্রমিক, ব্যবসায়ী, গাড়ি চালক সহ বিভিন্ন পেশার মানুষ। উন্নত চিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। রিপোর্ট শিউলি শবনমের। গুলিটা যখন করে তখন এভাবে এসে আমার চোখ পারে লাগে। ৫ আগস্ট পুলিশের সাথে সংঘর্ষে ডান চোখে গুলিবিদ্ধ হন ২৬ বছরের শরীফ। চিকিৎসকরা জানান, সেই গুলি বের করতে গেলে শরীফের স্মৃতিশক্তি নষ্ট, এমনকি মৃত্যুও হতে পারে। এক সন্তানের বাবা শরীফ জানেন না কিভাবে কাটবে বাকি জীবন। ওনাদের কাছে যে অনুরোধটা রেখে যাব যে ওনারা আমাদের পুনর্বাসনের ব্যবস্থাটা যে অতি শীঘ্রই করে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১৭ জুলাই থেকে সেবা নিতে আসে ৯২৯ জন। এদিকে ৩ বার অস্ত্রোপচারের পরও কলেজ ছাত্র পিয়াল তার দৃষ্টিশক্তি ফিরে পাবে কিনা জানেন না স্বজনরা। চোখে দেখতে পাচ্ছে না, এখন ভবিষ্যৎ ওদের ইয়েটা কি হবে। গুলিতে ডান চোখের কর্নিয়া ছিঁড়ে গেছে ১০ম শ্রেণীর ছাত্র সুমনের মতো অনেক শিক্ষার্থীর। চোখের ভেতরে আটকে থাকা সেসব গুলি বের করা যাচ্ছে না অনেকেরই। আমার যে রেটিনা ফেটে গেছে। চিকিৎসা নেয়াদের মধ্যে কেউ কেউ আছেন চাকরি হারানোর আশঙ্কায়। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন কেউ কেউ। আমাদেরকে যেন একটা চাকরির ব্যবস্থা করে দেয়, যারা এরকম আহত আছে, একটা পা নেই বা একটা নেই, হাত নেই। এ পর্যন্ত চক্ষু হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে ৫০৫ জনের। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। বেশিরভাগই যেই চোখে ইনজুর্ড হয়েছে সেই চোখটা কমপ্লিটলি ব্লাইন্ড হয়ে যাবে অথবা পার্শিয়ালি ব্লাইন্ড হয়ে যাবে। তাদের ভীষণ দৃষ্টি আগের পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। অনেক রোগীদের থার্ড ফেজও সার্জারি প্রয়োজন হতে পারে, যেমন অনেক রোগীদের কর্নিয়া আঘাতপ্রাপ্ত হয়েছে। পরবর্তীতে আমরা হয়তো কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন আসবে। দৃষ্টিশক্তি হারানো এসব মানুষের দীর্ঘমেয়াদী চিকিৎসা জরুরি বলছেন চিকিৎসকরা। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। এক মাসেও অচলাবস্থা নিরসন হয়নি ঢাকার ২ সিটি কর্পোরেশনের। বেশিরভাগ কাউন্সিলর গা ঢাকা দেয়া সেবা বঞ্চিত নগরবাসী। মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনা ঠেলে ঠুলে চললেও জন্মমৃত্যু নিবন্ধন, প্রত্যয়ন, সত্যায়ন সহ ১৪ ধরনের সেবা পেতে ভোগান্তিতে নাগরিকরা। থমকে আছে টিসিবির পণ্য বিতরণও। সমস্যা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি নগরবাসীর। আহমদ অনিকের ২ পর্ব প্রতিবেদনের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন রুমি তালুকদার। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শফিউল্লাহর কার্যালয়। তালাবদ্ধ ফটক, ভেতরটা শূন্য। ৫ তারিখের পরে দেখি নাই। এই ১৫-১৬ বছরের যে অত্যাচার যেটা করছে, এই কারণে মনে হয় ওই ফাপরে পালাইতেছে। মৃত্যু সনদ, জন্ম সনদ এগুলো পরিপূর্ণ হয়নি। অনেক জনগণ আইসা অনেক সময় ধরে খাড়া হয়ে থাকে। শাহবাগে ঢাকা দক্ষিণের ২১ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে প্রায় পুরোটাই পুড়িয়ে দেওয়া হয়। যে কয়টা ফগার মেশিন অক্ষত আছে তা দিয়েই কোনো রকমে কাজ চলছে মশক নিধনের। আসাদুজ্জামান আসাদ কমিশনার ছিল, উনি আছে কি কোথায় আছে এইসব বিষয়ে আমরা আসলে অবগত নাই আর কি। কাউন্সিলর অথবা আইনের একজন তত্ত্বাবধায়ক আমাকে দরকার। আওয়ামী লীগ সরকার পতনের পর বেশিরভাগ কাউন্সিলর কার্যালয়ের অবস্থা এমনই। ঢাকা দক্ষিণে আছে ১০০ জন আর উত্তরে ৭২ জন কাউন্সিলর, যাদের বেশিরভাগই আছেন আত্মগোপনে। এদের অনেকে আবার দাপ্তরিক কাজ চালিয়ে নিচ্ছেন অজ্ঞাত স্থান থেকে। কাজগুলো একসাথে করে রাখেন, তারপর আমি একসাথে সাইন করে দেব, ওইভাবে কাজগুলো করতেছেন।
আত্মগোপনে থাকা কাউন্সিলরদের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, জানায় ঢাকার 2 সিটি কর্তৃপক্ষ। কাউন্সিলরদের উপস্থিতি অনুপস্থিতি, অফিসের বাস্তবতা, এগুলি সবই আমরা মিনিস্ট্রিকে জানিয়েছি। মাননীয় মেয়রদের বিষয়ে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, ওয়ার্ড কাউন্সিলরদের বিষয়টা সরকারি সিদ্ধান্ত নেবে। জন্মমৃত্যু সনদ, বিভিন্ন প্রত্যয়ন, এছাড়া আরও অনেক কাজ এই কাউন্সিলরের কার্যালয় থেকে হয়ে থাকে। তাই স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন একটি সময় বেঁধে দিয়ে কাউন্সিলরদের ফিরানোর উদ্যোগ নেওয়া এবং তারপরে যদি তারা কাজে ফিরে না আসেন সেক্ষেত্রে স্থানীয় সরকারের পক্ষ থেকে একজন প্রতিনিধি দিয়ে তাদেরকে তাদের স্থলাভিষিক্ত করা এবং নাগরিক সেবা চলমান রাখা। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে রোহিঙ্গা সংখ্যালঘু জঙ্গিদের সংঘর্ষ আবারও তীব্র হয়েছে। বিগত বছরগুলোতে সহিংসতার কারণে যেখানে 12 লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছে বাংলাদেশে, সেখানে আবারও উঠেছে অনুপ্রবেশ সংখ্যা। এমন অবস্থায় মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর চাপ সৃষ্টি জোরদার করার জন্য বাংলাদেশের দরকার আঞ্চলিক হেভিওয়েটদের সমর্থন, যেখানে চীন ভারতের ভূমিকা প্রশ্নবোধক। আর তাই সামনে রোহিঙ্গাদের দেশে ফেরানোর উদ্যোগ সহ অনুপ্রবেশ ঠেকানো না গেলে হুমকির মুখে পড়তে পারে সীমান্ত নিরাপত্তা। আফসানা নীলার রিপোর্টের শেষ পর্ব। মোস্তফা কামাল ও তার পরিবার সম্প্রতি মিয়ানমার ছেড়ে পালিয়ে এসেছেন বাংলাদেশে। শুধু এই পরিবার নয়, সম্প্রতি দেশটিতে দ্বিতীয় দফার গণহত্যা শুরু হওয়ায় বাংলাদেশে আশ্রয় নিতে আসছেন অনেকেই। বাংলাদেশের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা বর্তমানে 12.5 লাখ। এর মধ্যে 8 লাখ এসেছে 2017 সালের 25 আগস্টের পরের কয়েক মাসে। যেখানে গত 7 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি, সেখানে আবারও শুরু হতে যাচ্ছে রোহিঙ্গার ঢল। যদিও কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গারা নিরাপদে ফিরতে চাচ্ছেন দেশে, কিন্তু তারাও মনে করছেন মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাতের জেরে সেখানে বসবাসরত আরও সাধারণ মানুষ বাস্তুচ্যুত হবে এবার। এখনো যাইছি স্যার, আর তো ধানের হে বাজন নাই, আর মালের হে বাজন নাই, আর হন নিরাপত্তা নাই, এই যাবরও আর জানি। বাংলাদেশের সীমানায় অবস্থানরত রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছে যেমন, তেমনি বিভিন্ন সংঘাত আর অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এমন অবস্থায় বাংলাদেশের মানবিক মূল্যবোধের মূল্যায়ন মৌখিকভাবে বিদেশি রাষ্ট্রগুলো করলেও প্রকৃত সহযোগিতা পায়নি বাংলাদেশ। এমনকি রোহিঙ্গাদের দেশে ফেরানোর যথাযথ উদ্যোগও আসেনি। আমরা যথেষ্ট করেছি, এখনো করছি, তবে আর নয়। এবার আন্তর্জাতিক বিশ্বের উচিত দ্রুত এর সমাধান করা। নতুন করে রোহিঙ্গার চাপ নেওয়ার উপায় নেই বাংলাদেশের। রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর 2017 সালের মতো আবারও সহিংসতা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এর ফলে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ চাপ আরও বাড়বে বলে মনে করছে জাতিসংঘ সহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা। যেখানে রোহিঙ্গা প্রশ্নে প্রতিবেশী চীন স্পষ্ট বলে দিয়েছে মিয়ানমারকে চীন কোনো কিছু করতে বাধ্য করবে না। ভারতের সমর্থনও পেয়ে যাচ্ছে মিয়ানমার। এ ধরনের বাস্তবতায় বাংলাদেশ পড়তে যাচ্ছে বড় কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে। আফসানা নীলা, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। ভরা মৌসুমে কমছে না ইলিশের দাম, বিপাকে জেলেরা, সিন্ডিকেটের অভিযোগ। কলকাতার রাত দখল কর্মসূচি, মৌমিতা হত্যার বিচার দাবিতে সর্বস্তরের মানুষের বিক্ষোভ। আপনারা দেখছেন সকালের 21 সংবাদ। ফেনীতে বন্যার পানির চাপে মুসাফপুর ক্লোজার ভেঙে নদীগর্ভে বিলীন। ফেনী নদীর জোয়ারের পানি প্রবেশ করে ভাঙনের কবলে ঘরবাড়ি, ফসলি জমি। দুশ্চিন্তায় নদী পাড়ের বাসিন্দারা। ভাঙন হুমকিতে 75 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প। ফেনী প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীর সোনাগাজী ও নোয়াখালী এলাকার 1.30 লাখ হেক্টর জমির ফসল লবণাক্ততা থেকে সুরক্ষা এবং জোয়ারের পানিতে ভাঙন থেকে রক্ষা করতে ছোট ফেনী নদীর উপর 2009 সালে প্রায় 33 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 23 ভোল্টের মুছাপুর রেগুলেটর। বন্যায় গত 26 আগস্ট রেগুলেটরটি ভেঙে নদীতে বিলীন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় নোয়াখালী ফেনীর সংযোগ।
রেগুলেটরটি ভাঙার পর নদীর দুই পাড়ে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কে দিন কাটছে সোনাগাজীর চর দরবেশ, কোম্পানিগঞ্জের চর পার্বতী, চর হাজারি ও মুছাপুরের বাসিন্দাদের। বাড়ি ঘর জায়গা জমিন অর্থ সম্পদ সব চলে গেছে। এখন যে কোথায় যে থাকবো, কোথায় যাব? আমাদের ঘর বাড়ি কত হাজার হাজার জমির ইরিদান সব বিলীনের, এটা একেবারে ভেঙে চুরমাচুর হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের চলাফেরা অত্যন্ত কষ্টকর। রেগুলেটর দ্রুত পুনর্নির্মাণ না হলে 173 কোটি টাকা ব্যয়ে নির্মিত মুছাপুর ক্লোজার বাঁধ, সৌর বিদ্যুৎ প্রকল্প, মাছের ঘের সহ 3 ফসলি জমি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের ফসলাদি অনেক ক্ষতি হবে। এখানে আমাদের অনেক মাছের চাষ আছে, আবাদ আছে। আমাদের বহু কষ্ট হয়েছে, মানুষের ধান পান দোকানপাট সবগুলা নষ্ট হয়ে যেতেছে। অনেক মানুষের ফসলাদি প্রায় 30,000 বা 25,000 এই নদীর পাড়ে বসত বাড়ি ভাঙে গেছে। ভাঙন রোধে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে জরুরি ভিত্তিতে জিআই ব্যাগ ফেলা হচ্ছে। স্থায়ীভাবে প্রকল্প নেওয়ার কথাও জানায় পানি উন্নয়ন বোর্ড। এখানে একটা পার্মানেন্ট প্রকল্প দরকার আর কি, আমার মনে হয়, বুঝছেন। আমরা এই ব্যাপারে এই পরিস্থিতিটা সামাল দিয়ে আমরা একটা প্রকল্প তৈরি করব। দ্রুত রেগুলেটর পুনর্নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভরা মৌসুমে ইলিশের বাড়ি চাঁদপুরে তেমন সরবরাহ নেই, এতে লোকসান গুনতে হচ্ছে জেলেদের। ফরিদপুরের সিন্ডিকেটে কারসাজিতে কমছে না ইলিশের দাম, কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন ক্রেতারা। ফরিদপুর ও চাঁদপুর প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভরা মৌসুমেও পদ্মা মেঘনায় জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। চাঁদপুরের আড়তগুলোতে মিলছে না ভোলা, বরিশাল, বরগুনা, পাথরঘাটা, মহিপুর, সন্দ্বীপ, নোয়াখালী সহ সমুদ্রবর্তী ইলিশ। চাঁদপুরের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে আসছে না কাঙ্ক্ষিত ইলিশ। এবছর মাছের আমদানি উৎপাদন একেবারে কম, যেখানে 2-3 হাজার মন আমদানি হইতো ওইখানে 2-250 মন 300 মন আমদানি। যে পরিমাণ জেলেদেরকে দাদন দিয়েছি ওই পরিমাণ দাদন আমরা এখনো ফেরত পাই নাই। সিজন চলাকালে মাছের আমদানি একটু কম, তাই এই কারণে মাছের দামটা একটু বেশি। অপরদিকে ইলিশের দাম বেশি হওয়ায় ক্রেতাও হতাশ। দেখলাম, আমার কাছে মনে হয় না যে সিজন অনুসারে মাছের দাম খুব একটা কমেছে। মৎস্য বিজ্ঞানীরা বলছেন সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে ইলিশ পাওয়া যাবে বেশি। চলমান মাসে আশা করছি যে ওনাদের যে লক্ষ্যমাত্রা অনুসারে যে আহরণ ইলিশের সেটা পর্যাপ্ত পরিমাণে থাকে। জেলা মৎস্য অফিসের তথ্য বলছে চাঁদপুরে পাইকারি দরে 5 থেকে 600 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 8 থেকে 900 টাকা, 700 থেকে 800 গ্রামের 1100 থেকে 1200 টাকা, আর 1 কেজির দাম 1600 থেকে 1700 টাকা। 1.5 কেজি 1800 থেকে 2000 টাকা বিক্রি হচ্ছে। তবে হাতিয়া থেকে আসা ইলিশের দাম প্রতি কেজিতে 1 থেকে 200 টাকা কম। ফরিদপুরে কাঙ্ক্ষিত মূল্যে মিলছে না ইলিশ। বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকায়, আর ওজন 1 কেজির বেশি হলে 1300 থেকে 1800 টাকা। তবে চট্টগ্রাম ও কক্সবাজারের ইলিশের দর কিছুটা কম। ক্রেতারা বলছেন বাজারগুলোতে সিন্ডিকেটের অদৃশ্য নিয়ন্ত্রণ রয়েছে। অনেক বেশি দাম, আমি তো ফেসবুক দেখে মনে করি যে মাছ পানির দামে দিয়ে দিবে। এই মাছ যাচ্ছে না, তারপরেও কেন মাছের দাম কমে না? 600 টাকা ভালো ভালো মাছ, বড়গুলি 1100 টাকা 1200 টাকা, অনেক কমছে না দাম। এদিকে সিন্ডিকেট এবং হিমাগার মালিকেরা দুষছেন মাছ ব্যবসায়ীদের। বোটগুলি ট্রলারগুলি ওই সাগরে নাইমে ঠিক মতো থাকতে পারে না, ওই দেখা গেল মধ্য সাগরে গেলে কিছু বেশি মাছ পাবে, ওই ধরনের যাইতে পারে না, কিনারে ভাই একদিন ভালো থাকে আবার চলে আসে। জেলা মৎস্য অফিস বলছে ইলিশ প্রাপ্তি নদী এবং সমুদ্রের উপর নির্ভরশীল। যারা বিক্রেতা তারা বলেছেন যে দামে তারা মোকাম থেকে কিনে আনেন তার সাথে পরিবহন করে যোগ করে একটা যৌক্তিক পর্যায়ে যেটুকু বিক্রি করলে তাদের ব্যবসাটা টিকে থাকবে বলা হয় সেভাবে তারা বিক্রি করছে। চলতি মৌসুমে রপ্তানি না হলেও বাজারে ইলিশের দাম সাধারণের নাগালের বাইরে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ছাত্র জনতার আন্দোলনে দৃষ্টি হারিয়েছে 5 শতাধিক মানুষ, 90% শিক্ষার্থী। ঢাকার 2 সিটি কর্পোরেশনে কাটেনি অচলাবস্থা, নানা ভোগান্তিতে নগরবাসী। আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা, মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর চাপ সৃষ্টির পরামর্শ।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।